ইন্টারেস্ট রেট, সুদের হার। সুদের হারে কি আছে এই চ্যাপ্টারটায় আমরা যা যা পড়ব পুরোটাই সুদের হার সংক্রান্ত। প্রথমে হচ্ছে ডিটারমিনেশন অফ ইন্টারেস্ট রেট, ঠিক আছে, ডিটারমিনেশন অফ ইন্টারেস্ট রেট। এবং এখানে আমরা যেটা মূলত পড়ব ডিটারমিনেশন অফ ইন্টারেস্ট রেটে, সেটা হচ্ছে যে সুদের হার কীভাবে নির্ধারিত হয় বাজারে, ঠিক আছে, এবং তার বেসিক থিওরি আমরা জানি, হ্যাঁ, সেটা ম্যাক্রোতে পড়েছি। সেটা হচ্ছে যে আমার বেসিক থিওরি হচ্ছে যে সেভিংস আর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, হ্যাঁ, এবং সেটা মানে যারা ধার নিচ্ছে তাদের ইন্টারেস্ট রেট বাড়লে তাদের কস্ট অফ বরোয়িং মানে ধার নেওয়ার খরচ বেড়ে যায়, সাথে কম ধার নেবে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নেগেটিভলি স্লপড। আর যদি যারা মানে তোমার ধার দিচ্ছে মানে সেভ করছে, সঞ্চয় করছে, তারা কস্ট অফ বরোয়িং বেড়ে গেলে তারা খুশি হবে আর আরও বেশি করে ধার দিতে চাইবে, ঠিক আছে। সাপ্লাই ডিমান্ড ওটা পজিটিভলি স্লপড, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এইবারে বন্ড বলবো এটাকে, এই সেভিংস ইন্টারেস্ট না বলে আমরা বলবো বন্ড, হ্যাঁ। এবং এইখানে আমরা বন্ড আঁকবো, কোয়ান্টিটি অফ বন্ড, আর এই দিকে হচ্ছে প্রাইস অফ বন্ড মানে ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে প্রাইস অফ বন্ড মানে বন্ডের দাম, হ্যাঁ, বা ইন্টারেস্ট রেট একই কথা, ঠিক আছে। এইবার বন্ড ডিমান্ড হচ্ছে নেগেটিভলি স্লপড, মানে রেট অফ ইন্টারেস্ট কমলে বন্ড ডিমান্ড বাড়ে, লোকে বেশি করে বন্ড চাইবে। আর বন্ড সাপ্লাই হচ্ছে পজিটিভলি স্লপড, কারণ প্রাইস অফ বন্ড বাড়লে, হ্যাঁ, বন্ড বেশি করে সাপ্লাই করবে, ঠিক আছে। এইবার এইখানে যদি আমি সিচুয়েশনটা রাখি যে কোনো একটা এই পজিশনে, এই পজিশনটায় যদি থাকে ইকোনমিক প্রথমে ধরো আই ইজ ইকুয়াল টু হচ্ছে 33.3%, এইবার সেইখানে আমরা কী করছি, মানে একটা জিনিস বুঝতে হবে টেনশন থিওরি, সেটা তোমরা জানো কিনা জানি না, প্রাইস অফ বন্ড যত কমে রেট অফ ইন্টারেস্ট তত বাড়ে। তা 33.3%, এইবার হচ্ছে সেইখানে আমি বললাম যে আমার প্রাইস অফ বন্ড হচ্ছে 750, হ্যাঁ, 750। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কীভাবে এটা বার করবো, যে বার করবো এইভাবে আই ইজ ইকাল টু রেট অফ ইন্টারেস্ট ইজ ইকাল টু, ঠিক আছে, আমার এক্সপেক্টেড রিটার্ন মানে আরই, এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত যে হার, হ্যাঁ, ইজ ইকাল টু ফেস ভ্যালু অফ, ফেস ভ্যালু মানে যা লিখিত আছে বন্ডের উপরে, ফেস ভ্যালু অফ দ্য ডিসকাউন্ট বন্ড মাইনাস ইনিশিয়াল পারচেস প্রাইস, কি দামে কিনেছি আর তার উপরে কি লেখা আছে, মানে ওটা যখন ম্যাচিওর করবে কত পাবো সেটা হচ্ছে এইটা এফ, আর এটা হচ্ছে কি দামে কিনেছি ডিভাইডেড বাই পি, ডিভাইডেড বাই পারচেস প্রাইস, দিস ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তার মানে আমি যদি দেখি যে আমি এইখানেই দেখাচ্ছি, ঠিক আছে, এর ওপরে লেখা আছে ফেস ভ্যালু হচ্ছে ₹1000, এবার প্রাইস অফ বন্ড, বন্ড প্রাইস হচ্ছে 750 টাকা, ওকে, তার মানে পি হচ্ছে 750 টাকা, তাহলে 1000 মাইনাস 750 ডিভাইডেড বাই 750 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আই ইজিক্যাল টু হচ্ছে এইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তার মানে 0.053
এটা ক্যালকুলেশন করে তারপরে এটা হবে হচ্ছে 100 দিয়ে গুণ করা, কারণ 100 টাকায় কত আমরা দিয়ে করি 5.3% রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেট করি প্রথম কথা। এবার সাপোজ প্রাইস অফ বন্ডটা বেড়ে গেল, প্রাইস অফ বন্ড বেড়ে গেল 900 টাকা হয়ে গেল, হোয়াট উইল হ্যাপেন, 1000 মাইনাস 900 ডিভাইডেড বাই 900, এটা হবে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এইবার তাহলে কি হলো, এইটা ইজিক্যাল টু হচ্ছে 0.111 মানে 11.1%। হ্যাঁ, তার মানে প্রাইস অফ বন্ড বেড়ে গেলে হ্যাঁ আমার কি হচ্ছে, আমরা সরি বেড়ে যায়নি এটা, সরি এটা 750 বলেছি, 950, এটা 950। ঠিক আছে, প্রাইস অফ বন্ড কমে গেল, কমে যাওয়ার ফলে আমার কি হলো, রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেল। আর যদি 750 হতো কত হতো, আমি আর একটা করি, হ্যাঁ যদি 750 হতো কত হতো, 750 ডিভাইডেড বাই 750। ঠিক আছে, এইটা এফ, হ্যাঁ এবার এইটা হচ্ছে পি, এটা পি। ঠিক আছে, এইবার হচ্ছে 250 বাই 750 ইন্টু 100, রেট অফ ইন্টারেস্ট যখন করছি 100 টাকা, তাহলে 250 বাই 750 ইন্টু 100 মানে 33.3%। হ্যাঁ 33.3% মানে দিস ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, 33.3%-এ 750 টাকা, তাহলে 750 টাকা প্রাইস অফ বন্ডের 33.3% রইল। এইবার এইখানে হচ্ছে কি, এইখানে বন্ড ডিমান্ডটা এইখানে আর বন্ড সাপ্লাইটা এইখানে, তাহলে দেয়ার ইজ এ এক্সেস সাপ্লাই অফ বন্ড, তাই না, এক্সেস সাপ্লাই অফ বন্ড, তার মানে অনেক বন্ড বিক্রি না হয়ে পড়ে থাকে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, সরি আমি উল্টো বললাম, এইটা তো ডিমান্ড কার্ড, হ্যাঁ এটা ডিমান্ড কার্ড, তাহলে এটা ডিমান্ড কার্ড, তার মানে এইটা সাপ্লাই কার্ড। ঠিক আছে, এইটা সাপ্লাই কার্ড, তাহলে সাপ্লাই বরাবর এইটা হচ্ছে বন্ড সাপ্লাই আর এইটা হচ্ছে বন্ড ডিমান্ড। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ এ এক্সেস ডিমান্ড ফর বন্ড। ঠিক আছে, এক্সেস ডিমান্ড ফর বন্ড, হ্যাঁ তার মানে কি বন্ড ডিমান্ড ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান বন্ড সাপ্লাই। তার মানে লোকে চাইছে বন্ড কিনতে কিন্তু নেই বন্ড, তাহলে কি হবে, বন্ডের ওপর প্রাইসের ওপর প্রেশার পড়বে যে না আমি আরো বেশি দাম দিতে রাজি আছি বন্ডের, তাহলে এই আপওয়ার্ড শিফট হবে। যে কোনো জিনিসে এক্সেস ডিমান্ড হলে কি হয়, যেমন এখন কোভিড সিচুয়েশনে মাস্ক স্যানিটাইজার দাম বেড়ে যাবে। ঠিক আছে, এক্সেস ডিমান্ড হয়ে যাবে। ঠিক আছে, মাস্ক, হ্যাঁ মাস্ক স্যানিটাইজারের দাম বেড়ে যাবে, সেরকম বন্ডের যদি এরকম এক্সেস ডিমান্ড হয় তাহলে দাম বেড়ে যাবে। যেই দাম বাড়বে মানে আমরা জানি দাম বাড়া মানে 750 থেকে 900 হয়ে গেল। হ্যাঁ যদি 900 হয় তাহলে আমি বললাম যে 900 ইজ ইকাল টু 11.1%। ধরো এইখানটা আমি ধরলাম, হুম হুম হ্যাঁ এইটা হচ্ছে 11.1%। ঠিক আছে, এবার এখানে কি হলো, এইখানে কিছু বন্ড কিন্তু বিক্রি না হয়ে পড়ে রইল, এইখানে হচ্ছে বন্ড সাপ্লাই ডিমান্ড, ডিমান্ড কম এই প্রাইসে, তার মানে দিস ইজ এক্সেস সাপ্লাই অফ বন্ড। ঠিক আছে, যে এক্সেস সাপ্লাই পড়ে রইল তাহলে এটা বিক্রি করার জন্য কি হবে, প্রাইস ডাউনওয়ার্ড প্রেশার হবে, লোকে কিনছে না। ঠিক আছে,
তার মানে এই জায়গাটায় এসে যেখানে হচ্ছে এই 11.1% মানে কি, এটা হচ্ছে 900 টাকা, তাই তো? বন্ড প্রাইস হচ্ছে 900 টাকা। এবার কোথায় ইকুইলিব্রিয়ামে পৌঁছালাম আমরা? আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছালাম ধরো 850 টাকা, ঠিক আছে? এবার 850 টাকা, তাহলে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্টটা কত? ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1000 মাইনাস 850 ডিভাইডেড বাই 850, আই ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে 150 বাই 850 ইন্টু 100, ঠিক আছে? এইবার হচ্ছে হলো 585, 300 বাই 17, হ্যাঁ, যদি হয় তাহলে ইজিক্যাল টু 130, 7 50 7 কত হয়? 17 13 164, তাই তো? তাহলে 17.64, হ্যাঁ, তাহলে পার্সেন্ট, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট। ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট ইজ 17.64%, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার থিওরি অফ ইন্টারেস্ট বা ডিটারমিনেশন অফ রেট অফ ইন্টারেস্ট। এইভাবে আমরা সাপ্লাই এবং ডিমান্ড থেকে করি। এইবার আমরা তাহলে বন্ড সাপ্লাই যেখানে বন্ড ডিমান্ডের সমান, এইবারে আমাদের সেখানে আমরা পাই কি, আমরা পৌঁছাই ইকুইলিব্রিয়াম। এবার এইটা কিন্তু নোটে পাবে না, এই জায়গাটা হচ্ছে মিশকিন এটকিন্সের বই থেকে আমি তুলেছি, আর এর বই কিন্তু বেরোয়নি। আমি কিনেছিলাম, মানে আমার ওয়াইফের ওদের চাকদা কলেজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে শিফটস, কিন্তু এগুলো আছে শিফটস, খুব সোজা ব্যাপার, হ্যাঁ, শিফটস ইন ডিমান্ড ফর বন্ডস। এই ডিমান্ড সাপ্লাই কার্ড থাকা মানেই তার শিফট হয়, আমরা আগে পড়েছি মাইক্রোতে, ঠিক আছে? শিফটস ইন ডিমান্ড ফর বন্ডস মানে হঠাৎ করে যে টেস্ট প্রেফারেন্স বদলে গেল, হ্যাঁ, মানে মাস্ক লোকে কেনা শুরু করলো, তার মানে কি? তার মানে দেয়ার ইজ এ শিফট ইন, এটা সাপ্লাই, এটা ডিমান্ড, টেস্ট প্রেফারেন্সটা বেড়ে গেল, হ্যাঁ, একই প্রাইসে আমি বেশি চাইছি মাস্ক, ঠিক আছে? তাহলে এরকম হয়ে গেল। তাহলে এইরকম বন্ডেরও এরকম শিফট হয়, এবং সেই শিফটটা হচ্ছে কি কি কারণে হয়? সেটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে ওয়েলথ, মানে সম্পদ। লোকের হাতে যদি বেশি সম্পদ চলে আসে, সম্পদ, তাহলে বন্ড ডিমান্ড বাড়তে পারে, ঠিক আছে? এইবার এক্সপেক্টেড রিটার্ন, প্রত্যাশিত আয়, হ্যাঁ, অন বন্ডস, হ্যাঁ, অন বন্ডস রিলেটিভ টু অল্টারনেটিভ অ্যাসেটস। ধরো জমি বাড়ির থেকে যদি লোকে মনে করে বা সোনা গয়নার থেকে বন্ড কিনে লাভ বেশি, রিটার্ন বেশি, তাহলেও শিফট হবে এক্সপেক্টেড রিটার্ন, প্রত্যাশিত, হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালটা তো পরে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, রিস্ক অফ বন্ডস, হ্যাঁ, এটাও রিলেটিভ টু অল্টারনেটিভ অ্যাসেটস, ঠিক আছে? রিলেটিভ টু অল্টারনেটিভ অ্যাসেটস, অন্যান্য যে অ্যাসেট আছে তার তুলনায় রিস্ক যদি কমে যায় তাহলে বেশি কিনবে, রিস্ক বেড়ে গেলে কম কিনবে, হ্যাঁ। আর একটা জিনিস আছে, লিকুইডিটি, মানে যখন তখন ভাঙানো যায় কি বন্ড, যদি বেশি ভাঙানো যায়, না যদি বেশি ভাঙানো যায়, ফ্লেক্সিবল অনেক রকম জিনিস আছে সেগুলো ভাঙানো যায়, ঠিক আছে? এইবার যদি বেশি ভাঙানোর সুযোগ থাকে, লিকুইডিটি বেশি হয়,
তাহলে অন্যান্য অ্যাসেটের তুলনায় রিলেটেড টু অল্টারনেটিভ অ্যাসেটস, তাহলেও আমার ডিমান্ড বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি কম ভাঙানো যায় তাহলে ডিমান্ড কমবে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখনই আমরা ওয়েলথ বাড়াচ্ছি, আমার ওয়েলথ বাড়ালে কি হচ্ছে, ওয়েলথ বাড়ালে আমার ব্যাপারটা হচ্ছে যে একই ওয়েলথ বাড়লো, হ্যাঁ, এবার কি হলো, বন্ড প্রাইস হাই হয়ে গেল, তার মানে রেট অফ ইন্টারেস্ট কমে গেল, হ্যাঁ। বন্ড প্রাইস, ইকুইলিব্রিয়াম বন্ড প্রাইস এখানে ছিল, এইখানে ইকুইলিব্রিয়াম বন্ড প্রাইস ড্যাশড হয়ে গেল, ঠিক আছে, এবং রেট অফ ইন্টারেস্ট কমে গেল, তার মানে এখানে বন্ড প্রাইস বেড়ে গেল, তার মানে রেট অফ ইন্টারেস্ট ফলস, ঠিক আছে, যেই ওয়েলথ বেড়ে গেল। তাহলে এই ধরনের মুভমেন্টগুলো আমাদের হয়, এবং আমরা এগুলো দেখতে পাবো। এবার আমাদের এই ইম্প্যাক্টগুলো টুকটাক কোশ্চেন আসতে পারে, যে এই জিনিসটা হলো কি হবে, ওইটা হলো কি হবে, হ্যাঁ, হাউ ইট উইল চেঞ্জ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা হবে না, আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এটা প্রথম দেখালাম হচ্ছে আমি ওয়েলথের জন্য কি হলো, আচ্ছা, এবার তারপরে আমি যদি ওয়েলথ কমে যায় যথারীতি, এবার এটা এটা হচ্ছে ওয়েলথ বেড়ে যাওয়া, হ্যাঁ, ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজ ইন ওয়েলথ। এইবার ঠিক উল্টো দিকে শিফট হবে যদি সম্পদ কমে যায়, হ্যাঁ, তাহলে ধরো এইটা এইরকম, ঠিক আছে, সম্পদ কমে যাও, হ্যাঁ, তাহলে তাতে কি হবে, রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যাবে। এখানে কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামটা এইখানে চলে আসছে, বিপি ই ডবল ড্যাশ, ঠিক আছে, তার মানে এখানে এটা ফল করছে, তাতে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার আমি নেক্সট যাচ্ছি expected interest rate, expected interest rate, ঠিক আছে। এইবার ধরো এখানে হলো বন্ড সাপ্লাই, এইটা হচ্ছে বন্ড ডিমান্ড, ঠিক আছে। এইবার এক্সপেক্টেড ইন্টারেস্ট রেট বেড়ে গেল, ঠিক আছে, এক্সপেক্টেড ইন্টারেস্ট রেট বেড়ে গেল, হ্যাঁ। এবার প্রত্যাশিত সুদের হার
কমা আর প্রত্যাশিত দেখো যদি প্রত্যাশা কমে যায় তাহলে চাহিদা কমে যাবে। হ্যাঁ আচ্ছা এবার এক্সপেক্টেড ইন্টারেস্ট যখন ব্যাপারটা হচ্ছে কি হায়ার এক্সপেক্টেড ইন্টারেস্ট রেট যদি হয় ইন দ্য ফিউচার লোয়ার দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর লং টার্ম বন্ড। আমরা জানছি যে যদি সুদের হার ভবিষ্যতে যদি সুদের এই মাইকটা অফ করো রেকর্ড হচ্ছে। হ্যাঁ এবার এক্সপেক্টেড হ্যাঁ এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে ঠিক আছে ভবিষ্যতে তাহলে লং টার্ম বন্ডের লং টার্ম বন্ডের রিটার্ন কমে যাবে। হ্যাঁ মানে ব্যাপারটা আমরা জানি কি যে বন্ডের রিটার্ন কমে যায় ইন্টারেস্ট রেট বাড়লে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে বন্ড প্রাইস কমে যায় ঠিক আছে। এইবার লং টার্ম রিটার্ন যখন কমে যাচ্ছে তাহলে তার মানে কি হবে there will be a downward shift of bond demand curve। হ্যাঁ তাহলে this will be the equilibrium, তাহলে bond price will fall। হ্যাঁ এইবার এক্সপেক্টেড ইন্টারেস্ট রেট কমে গেল তার মানে শিফটটা এদিকে হবে। হ্যাঁ বিডি ডবল ড্যাশড ঠিক উল্টো দিকে হবে তার মানে রেট অফ ইন্টারেস্ট কমে যাবে এবং বন্ড প্রাইস বেড়ে যাবে। মনে রাখবে হ্যাঁ কেউ প্রেজেন্ট করে দিয়েছে তোমাদের মধ্যে এবার কেউ প্রেজেন্ট করে দিয়েছে তোমরা কেউ প্রেজেন্ট করে দিয়েছো আর একটা জিনিস এক্সপেক্টেড ইনফ্লেশন প্রত্যাশিত মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বাড়া একটা জিনিস ভেবে দেখেছো যে রেট অফ ইন্টারেস্ট আমি একটু মুদ্রাস্ফীতিটা বলার আগে একটুখানি বলবো। হ্যাঁ রেট অফ ইন্টারেস্ট যখন এইবার আমরা যেটা ধরো ব্যাংকে রাখলে পাই ধরো সেটা 8% রেট অফ ইন্টারেস্ট, এবার জিনিসপত্রের দাম 6% বাড়লো তার মানে কি আমি কি পুরো 8% এনজয় করবো নাকি এটা মাইনাস হয়ে আমি অ্যাকচুয়ালি 2% এনজয় করবো এক্সট্রা পারচেজিং পাওয়ার। অ্যাকচুয়ালি আমরা এইটা এনজয় করবো, দিস ইজ রিয়েল রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে। রিয়েল রেট অফ ইন্টারেস্ট, এটা নমিনাল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আই আর আর হচ্ছে রিয়েল রেট অফ ইন্টারেস্ট। তার মানে এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে গেলেও আমার যেটা হবে হ্যাঁ একটা ডিমান্ডের ডাউনওয়ার্ড ফল হবে।
ইনফ্লেশন যদি বাড়ে, মুদ্রাস্ফীতি যদি বাড়ে, হ্যাঁ, প্রত্যাশিত মুদ্রাস্ফীতি নয়, প্রত্যাশিত যে জিনিসপত্রের দাম বাড়বে। আচ্ছা, এই পরিস্থিতিতে আমার এইখানে ইকুইলিব্রিয়ামটা চলে গেল এইখান থেকে, তার মানে বন্ড প্রাইস কমে যাওয়া মানে আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে এবার যদি এই যে কোভিড সিচুয়েশনে বিভিন্ন জিনিসেরই ডিমান্ড কমে গেছে, লোকে বেরোচ্ছে কম, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি কমে যাবে, যার ফলে কি হবে, বন্ড প্রাইস বেড়ে যাবে, তার মানে রেট অফ ইন্টারেস্ট কমে যাবে। অ্যাকচুয়ালি রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, বাজারে বিভিন্ন জায়গায় দেখে খোঁজ নিয়ে দেখো রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এইবার হচ্ছে রিস্কিনেস অফ বন্ডস, ঝুঁকে রিলেটিভ টু আদার অ্যাসেটস, হ্যাঁ, বন্ডের ঝুঁকি অন্যান্য সম্পদের সাপেক্ষে, আমি এটা অপরচুনিটি নিলাম, তো অনার্স পাওয়াতে ভালো লাগে, এবারে এই চ্যাপ্টারটা ইচ্ছে করেই আমি, আর তাছাড়া হয়ে গেছে আমার ওই দিকটা, হ্যাঁ। আচ্ছা, একদম নতুন চ্যাপ্টার এটা, ঠিক আছে, অনার্সের এই চ্যাপ্টারটা আমার রপ্ত হয়ে গেল। আচ্ছা, এবার ঝুঁকি বেড়ে গেলে কি হবে, ডিমান্ড কমে যাবে, রিস্ক বেড়ে গেলে ডিমান্ড কমে যাবে, তাহলে লাল, নাহলে বিউটি গোলমাল করবে পরে বুঝতে। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে আমি আর ইকুইলিব্রিয়ামটা দেখাচ্ছি না, এগুলো। আচ্ছা, এটা হচ্ছে ঝুঁকি কমা, হ্যাঁ, তাহলে এইটা হবে। আচ্ছা, ঠিক সেইভাবে লিকুইডিটি, এবার লিকুইডিটি যদি বেড়ে যায় বন্ডে, খুব আনন্দের বিষয়, লিকুইডিটি কমে গেলে খুব দুঃখের বিষয়, ঠিক আছে। তাহলে যেটা আনন্দের বিষয় হলে উইলিংনেস টু পে বাড়ে, তাহলে ডিমান্ড বাড়ে, ঠিক আছে। তার মানে ডিমান্ড মানে হচ্ছে উইলিংনেস টু পে, মানে আনন্দ পেলে লোকে বেশি চাইবে সেটা, ঠিক আছে, মানে ক্রয় করিবার ইচ্ছা, চাহিদা মানে ক্রয় করিবার ইচ্ছা, আর যোগান মানে বিক্রয় করিবার ইচ্ছা, মানে উইলিংনেস টু অফার, হ্যাঁ, যে এই টাকায় আমি দিতে চাইছি। তাহলে আনন্দের বিষয় হলে এটা না, এটা কি বলেছি আমি, এটা বললাম লিকুইডিটি, ঠিক আছে। তাহলে লিকুইডিটি যদি বলি, লিকুইডিটি তারল্য, হ্যাঁ, তারল্য মানে যখন তখন ভাঙানোর সুবিধা, হ্যাঁ। এবার তারল্য যদি বেড়ে যায়,
অবশ্যই আনন্দের বিষয়। তার মানে লাল হবে হচ্ছে এদিকে, আর তারল্য যদি কমে যায় অবশ্যই দুঃখের বিষয়। তাহলে বন্ডের চাহিদা কমে যাবে, এবং রেট অফ ইন্টারেস্টে কী হবে বোঝা যাচ্ছে, চাহিদা কমে গেলে বা চাহিদা বেড়ে গেলে। দেখো এগুলো বুঝতে দিন। হ্যাঁ, এবার তাহলে সাপ্লাই যাও। shifts shift in supply of bonds, ঠিক আছে? What are the factors which affect supply of bonds? Supply of bond is affected by expected profitability of investment opportunities. এই যে এখন বিনিয়োগের যে সুযোগ, তার এক্সপেক্টেড প্রফিটেবিলিটি নেই, প্রায় উৎপাদনই হচ্ছে না, লোকে বেরোচ্ছেই না, তাহলে আর কিসের বিনিয়োগের সুযোগ থাকবে? ঠিক আছে, তাহলে প্রত্যাশিত মুনাফা, বিনিয়োগের সুযোগে কিছুটা এখানেই ট্রান্সলেশন করে দিচ্ছি, ঠিক আছে? নামটা বই নেই তো, প্রত্যাশিত মুনাফা, দুই এক্সপেক্টেড ইনফ্লেশন। ব্যাপারটা হচ্ছে যে এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বাড়ে, ওখানে যেমন দুঃখজনক সেটা, এটা কিন্তু আনন্দদায়ক, ঠিক আছে? তার মানে আমি বিনিয়োগ করে বেশি পয়সা পাবো ভবিষ্যতে, জিনিসের দাম বাড়ছে, ঠিক আছে, কিন্তু ওখানে কম কিনতে পারবো। এখানে কিন্তু উল্টো, সাপ্লাই কাপের আপওয়ার্ড শিফট হবে। আচ্ছা, গভর্নমেন্ট ডেফিসিট, এটা হচ্ছে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি, হ্যাঁ, গভর্নমেন্ট ডেফিসিট, সরকারের ঘাটতি ব্যয়, ঠিক আছে? মানে সরকার অতিরিক্ত খরচ করছে, ঠিক আছে? বাহ, বিজনেসের অপরচুনিটি, তাহলে আরো বেশি করে আমি লোন নেবো, বেশি করে বন্ড সাপ্লাই করবো, ঠিক আছে? তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে কি, expected profitability, all three has a positive effect, ঠিক আছে, on supply of bond, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন তিনটেরই এফেক্ট আমি একটাতেই দেখিয়ে দেবো এখানে। কোয়ান্টিটি অফ বন্ড, হ্যাঁ, এখানে ইনিশিয়াল হচ্ছে হলুদ, এইবার দিলাম ইনক্রিজ হচ্ছে সবুজ, all three হয়নি। কি হয়নি বলতো? দিস ইজ এ শিফট অফ সাপ্লাই, ঠিক আছে, ডিমান্ড নয়। আমার ডিমান্ড একটু বেশি শিফট করানোর অভ্যাস থাকে, তো সেই জন্য করে ফেলেছি। হ্যাঁ, এই যে শিফট অফ সাপ্লাই, অল থ্রি,
ইনক্রিজেস। আগে যেটা দেখালাম অল থ্রি ইনক্রিজেস, ঠিক আছে, তিনটে বাড়লেই এটা হবে। মানে ব্যাপারটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিটেবিলিটি এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বিনিয়োগের সুযোগে প্রত্যাশিত মুনাফা, মুদ্রাস্ফীতি প্রত্যাশিত, সরকারের ঘাটতি ব্যয়, এভরিথিং এর জন্য আমার এরকম শিফট হবে। এবং যেই শিফট হবে আমায় কিন্তু আলটিমেটলি ইকুইলিব্রিয়ামটাও বলতে হবে, যে ইকুইলিব্রিয়াম বন্ড প্রাইস will fall, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম বন্ড প্রাইস will fall, এইবার বন্ড সেল will increase, হ্যাঁ, এইবার আমি এখানে নীল কালি দিচ্ছি, ঠিক আছে, এইবার all three decreases, expected profitability, inflation, হ্যাঁ, decreases, ঠিক আছে, সাপ্লাই ফল করবে, হ্যাঁ, তাহলে দিস ইজ ইকুইলিব্রিয়াম বন্ড প্রাইস ডবল ড্যাশড, হ্যাঁ, ডবল ড্যাশড, ঠিক আছে, তাহলে এখানে কি হলো, রেট অফ ইন্টারেস্ট কমে গেল, বন্ড প্রাইস বাড়লো, হ্যাঁ, ওই তিনটে কমার ফলে, আর এদিকে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেল, বন্ড প্রাইস কমলো। দিজ আর দ্য শিফটস অফ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট, ঠিক আছে। এইবার হচ্ছে we will show, we'll change the screen, what are the factors, তোমাদের এইখান থেকে কোশ্চেন, ওগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য বললাম, ঠিক আছে, ট্রিকি কঠিন, এইগুলো হচ্ছে মানে এইবারে হচ্ছে আমি বড় কোশ্চেনের ইয়েতে আসছি। what are the factors, হ্যাঁ, that will affect, আচ্ছা, টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেটটা পড়ে যাবে, হুম, এইটাই ঢোকে, জ্যামবোর্ড দেখাচ্ছি না তো, সবসময় জ্যামবোর্ড দেখাবো কেন, তাহলে এই ছবিটা এখানে দেখানো হয়েছে সাপ্লাই ডিমান্ডের দিয়ে, হ্যাঁ, আমি এখানে লোনেবল ফান্ডের থিওরি দিয়ে, হ্যাঁ, বন্ডে দিয়েও তাই, লোনেবল ফান্ড থিওরি মানে আগে পড়েছো তোমরা, ক্লাসিক্যাল লোনেবল ফান্ড থিওরি, সাপ্লাই অফ লোনেবল ফান্ড, ডিমান্ড ফর লোনেবল ফান্ড, সেখান থেকে লিকুইডিটি প্রোডাক্টস থিওরি এলো, হ্যাঁ, এইবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই জায়গাটা স্কিপ করবো, এখানে নিজেরা দেখবে। এইবার প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য সোর্সেস অফ ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল, জ্যামবোর্ডের কাজ হয়ে গেছে, হ্যাঁ, এবার এই যে সুদের হারের যে পার্থক্য হয়, হ্যাঁ, তা কি কি কারণে, আমি কতগুলো কারণ তো বলে ফেলেছি অলরেডি, ঠিক আছে, সুদের হারের পার্থক্য, ডিফারেন্সেস ইন রিস্ক, ঝুঁকি, এটা বলা হয়েছে। এছাড়াও কতগুলো কারণ আছে, পিরিয়ড অফ লোন, কতদিনের লোন, যদি বেশি দিনের হয় সুদের হার বেশি হবে, তাই না, হ্যাঁ, লং টাইমের জন্য বেশি হবে, অল্প দিনের হলে কম হবে। নেচার অফ সিকিউরিটি, ও ভলিউম অফ লোন, যদি বেশি টাকা হয় সুদের হার বেশি হবে, কম টাকা হলে কম হবে। এবার নেচার অফ সিকিউরিটি, সিকিউরিটি, এই যে সিকিউরিটিটা যদি এমন হয় যে ধরো একটা বাড়িকে সিকিউরিটি রাখলে মর্টগেজ, জানো ওটা ধরতে পারবে তুমি, ঠিক আছে, আর যদি অন্য কোনো কিছু টাকা পয়সা তমুক এফডি আছে, ইয়ে আছে, এইগুলোকে রাখো, তাহলে কিন্তু অতটা ধরা যাবে না, ঠিক আছে। তাহলে নেচার আর প্রকৃতি, মানে যেটা সিকিউরিটি রাখছো তুমি, মর্টগেজ রাখছো, সেটার প্রকৃতিটা কি, আচ্ছা, ফিনান্সিয়াল মানে রিস্ক যদি থাকে, তার মানে রিস্কি হলে ইন্টারেস্ট রেট বেশি হবে। ফিনান্সিয়াল স্ট্যান্ডিং অফ দ্য বড়োয়ার, ক্রেডিট রেটিং প্রত্যেকের হয়,
ঠিক আছে, মাঝে মাঝে পাঠায় ঋণ নিলেই, বা এই যে ক্যাপিটাল ফার্স্ট বা বাজাজ ফিনান্স, এদের এই ধরনের যে এনবিএফসি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, এদের থেকে তোমার রেটিং পাঠায়, তোমার অমুক লোন তুমি পেতে পারো যদি ভালো করে শোধ দাও আগের বারে। আবার অনেক সময় বন্ধ করে দেয়, এরকমও হয়েছে। এসবিআই গোল্ড লোন তো ছেড়ে দাও, কিন্তু আমি বলছি যে এনবিএফসি গুলোও পাঠায়। তাহলে ফিনান্সিয়াল স্ট্যান্ডিং অফ দ্য বড়োয়ার, মানে আগের পেমেন্ট হিস্ট্রি যদি ভালো থাকে, হ্যাঁ, এরকম হয়েছে যে আমার রিলেটিভের মধ্যেই মেয়ের এরকম একটা গন্ডগোল হয়েছিল, মানে ব্যাপারটা হচ্ছে যে ওরাই ভুল করে কেটেছে, সেই নিয়ে একটা গন্ডগোল হয়েছে, ওর লাস্টের পেমেন্ট ওরা দেয়নি, হ্যাঁ, রেগে গিয়ে, হ্যাঁ, ওটা কারেকশন হয়নি বলে ওরা বলেছিল দিয়ে তারপর ক্লেম করতে, কিন্তু ওরা দেয়নি। যার ফলে ওর হলোই না ওই ফোন নাম্বারে ইএমআই করতে হলো ওর মায়ের ফোন নাম্বারে, এরকম আমার দেখা আছে। তাহলে ফিনান্সিয়াল স্ট্যান্ডিং অফ দ্য বড়োয়ার, হ্যাঁ, মার দেখবে অনেক সময় টিচারদের বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের কম ইন্টারেস্ট দেয়, কেন? যে ধরা যাবে এদের, ঠিক আছে। আচ্ছা, মার্কেট ইমপারফেকশন, সব জায়গায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকবে তা না, মার্কেটে একচেটিয়া কারবারও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই ইমপারফেকশন মানে পারফেক্ট যদি না হয়, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়, তার জন্য ইন্টারেস্ট বেড়ে যেতে পারে। ভ্যারিয়েশন ইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি, টাকার যোগান এবং চাহিদার জন্য বাড়তে পারে। এছাড়াও আরও আছে, আমি পরে পড়ছি। গ্রস ইন্টারেস্ট রেট ডিফার ওয়িং টু ডিফারেন্সেস ইন রিস্ক, হ্যাঁ, মোট সুদের হার, হ্যাঁ, পার্থক্য হয়, হ্যাঁ, ঝুঁকির পরিবর্তনের জন্য, অ্যান ইনকনভেনিয়েন্স ইনভলভ, এবং ঝুঁকি হলেই কি একটা অস্বস্তিকর পরিস্থিতি, ঠিক আছে। তাই সেই জন্য কিন্তু ইন্টারেস্ট রেট কমে বাড়ে। কস্ট অফ মেনটেনিং অ্যাকাউন্টস অফ বরোয়ার্স, হ্যাঁ, যারা ধার নিচ্ছে তাদের অ্যাকাউন্ট মেনটেন করার যে খরচ, টয়েল অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েটেড উইথ বিজনেস অফ লেন্ডিং, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যে পরিশ্রম এবং মানে ঝামেলা আছে যে ধার দেওয়া, গ্রেটার দ্য রিস্ক অ্যান্ড ইনকনভেনিয়েন্স, ঝুঁকি এবং অস্বস্তি যত বেশি, রেট অফ ইন্টারেস্ট তত বেশি। এ কাবলিওয়ালা ইউজুয়ালি চার্জেস হাই রেট অফ ইন্টারেস্ট কম্পেয়ার্ড উইথ ব্যাংকস, তাই না? সোনার দোকান কাবলিওয়ালা, হ্যাঁ, বা ক্রেডিট কার্ড যারা দেয় তারা অনেক হাই রেট অফ ইন্টারেস্ট চার্জ করে, ঠিক আছে, বিকজ দ্য ফর্মার স্যাংশনস লোন উইদাউট আস্কিং এনি সিকিউরিটি, কারণ কাবলিওয়ালারা কোনো সিকিউরিটি চায় না, ঠিক আছে, তারা এমনি তোমায় ধরবে। পিরিয়ড অফ লোন, যে লঙ্গার ডিউরেশন অফ লোন, ওই তো কাবলিওয়ালা মানে সোনার দোকান, অমুক কোনো মহাজন আছে তো, আমাদের এখানে তো মহাজন, কাবলিওয়ালা মানে আমাদের এখানে মহাজন, হ্যাঁ। কাবলিওয়ালা এখন আফগানরা এখানে আসে না, অ্যাকচুয়ালি আফগানদের আমরা বলি, তো মহাজন আমার এখানে আমি মহাজন দিয়ে বলতে পারি। জেনারেলি লঙ্গার ডিউরেশন অফ লোন হায়ার উইল বি দ্য ইন্টারেস্ট, এটা সবাই জানে, হ্যাঁ। দীর্ঘকাল ধরে যদি হয় তাহলে ছোট সময় হলে কম রেট অফ ইন্টারেস্টে, এটা ভলিউম সবাই জানে, এটা আর বলছি না। নেচার অফ সিকিউরিটি, সিকিউরিটির প্রকৃতি, ইন্টারেস্ট রেট ভ্যারিজ উইথ দ্য নেচার অফ সিকিউরিটি অফার্ড বাই বরোয়ার্স। লোনস এগেন্স্ট দ্য সিকিউরিটি অফ গোল্ড অর গভর্নমেন্ট বন্ডস ক্যারি লেস ইন্টারেস্ট, কেন? যদি সোনা বা গভর্নমেন্ট বন্ডকে তুমি মর্গেজ রাখো, ইন্টারেস্ট কম, কেন? এই সিকিউরিটি অনায়াসে ক্যাশে কনভার্ট করা যাবে, যারা ধার দিচ্ছে তারা অনায়াসে এগুলোকে ক্যাশ কনভার্ট করে নিতে পারে। কিন্তু ঋণ, হ্যাঁ, যেগুলো ইনমুভেবল প্রপার্টি মানে জমি বাড়ি এগুলো, তাদের কিন্তু অত সহজে করা যাবে না, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট এগেন্স্ট দ্য সিকিউরিটি উইল টেন্ড টু হাই, আরও যদি রিস্কি হয় তাহলে আরও, হ্যাঁ, মানে ধরো কোনো অন্য কোনো অ্যাসেট হলো ফিনান্সিয়াল অ্যাসেট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও হাই, ঠিক আছে। আচ্ছা, এবার ফিনান্সিয়াল স্ট্যান্ডিং অফ দ্য বরোয়ার, হ্যাঁ, এবার লেন্ডারের কি আইডিয়া তোমার সম্বন্ধে, তোমার ধারণা কি, ঠিক আছে, তুমি কি ঋণ শোধ দাও আগে, তোমার ক্রেডিট ওয়ার্দিনেস, ঠিক আছে, তোমার স্ট্রেংথ। এবার এ বরোয়ার উইথ নোন ইন্টিগ্রিটি অ্যান্ড রেপুটেশন ক্যান গেট লোনস অ্যাট লো রেটস, যার রেপুটেশন ভালো, হ্যাঁ, এবং যার মানে স্বচ্ছতা আছে আগের ইতিহাসে,
সে কিন্তু খুব সহজে কম সুদের লোন পাবে। আর যাদের সন্দেহজনক রেপুটেশন তারা কিন্তু বেশি ইন্টারেস্ট দেবে। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু যেহেতু সন্দেহজনক নয় ফেরত দেয়, সিটিজেনদের থেকে কম ইন্টারেস্টে লোন পায়। ঠিক আছে, কারণ গভর্নমেন্ট ফেরত দেবে না এটা কেউ সন্দেহ করে না। মার্কেট ইনপারফেকশনস, হ্যাঁ, বিভিন্ন সংস্থা আছে, হ্যাঁ, যারা মানি লেন্ডিং করে, মানে টাকা ধার দেয়। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, হাউস বিল্ডিং ব্যাংক, হ্যাঁ, স্পেশালাইজ ইন ডিফারেন্ট কাইন্ড অফ লোন, চার্জিং ডিফারেন্ট ইন্টারেস্ট। হ্যাঁ, বিভিন্ন লোনে বিভিন্ন সুদের হার চার্জ করে। এই গ্রামের যে মানে তোমার মহাজন মানি লেন্ডার এনজয় সাম সর্ট অফ মনোপলি পাওয়ার। গ্রামের দিকে মহাজনরা একটা মনোপলি, একচেটিয়া কারবারি, মানে ইয়েটা, ওখানে ব্যাংক ট্যাঙ্ক কম তো, তাহলে সেই জন্য তারা ইন্টারেস্ট রেট হাই চার্জ করে। ভ্যারিয়েশন ইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি। Finally, difference in interest rate may also due to variation in demand for and supply of money in different markets. এটা তোমরা আগে পড়েছো, সাপ্লাই আর ডিমান্ড ফর মানি চেঞ্জ হলে কিভাবে লিকুইডিটি প্রেফারেন্স বা যে কোনো থিওরিতে তোমার কি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। নেচার অফ এগ্রিকালচারাল ইজ ডিফারেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল লোন। Obviously, condition of demand and supply of money are different, thereby causing differences in interest rate. ঠিক আছে, কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে এই জন্য সুদের হার ডিফারেন্স হয়। ডিফারেন্স ইন রিস্ক অফ ডিফল্ট অ্যান্ড ওভারডিউস। হ্যাঁ, লোন মেকিং ইজ to ensure against risk of default of the principal and interest due. Overdue are also unwelcome. ঠিক আছে, but relatively much less to the total or partial loss of a sum due. ঠিক আছে, আচ্ছা, এই রিস্কটাকে, ঝুঁকিটাকে কমানোর জন্য কি হয়, একটা কোলাটারাল দেয়। মানে হোয়াট ইজ কোলাটারাল, মানে একটা মর্টগেজ রাখে। ঠিক আছে, এবার the additional point to note is that due to several reasons, despite the security, some amount of risk of default or overdues does survive in most cases. The security itself may turn out to be legally defective or inadequate. There are also unsecured loans. ঠিক আছে, আচ্ছা, ডিফারেন্স ইন লিকুইডিটি অফ ডেট। আচ্ছা, এইগুলো না কিছুটা রিপিটিটিভ হয়ে গেছে, আমি কেটে দেবো। লিকুইডিটি আগে বলেছি না? হ্যাঁ, ডিফারেন্স ইন লেন্ডার্স কস্ট অফ সার্ভিসিং লোনস। লেন্ডার ইনকার কস্ট অন সেভারাল কাউন্টস ইন সার্ভিসিং লোনস। হ্যাঁ, বিভিন্ন কারণে তাদের এই লোন সার্ভিসিং এর কিছু খরচ আছে, জানো তো, প্রসেসিং চার্জ যেটাকে বলি আমরা। হ্যাঁ, দে হ্যাভ টু অ্যাপ্রাইজ ইচ লোন অ্যাপ্লিকেশন। এই যে লোন অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রাইজাল করতে হয় যে না এর প্রয়োজন আছে, এই ধরো বাড়ি কেনার ক্ষেত্রে এই বাড়িটা আছে, জমি আছে, সার্চিং করা, হ্যাঁ, এগুলো করতে হয়। ঠিক আছে, তার একটা খরচ আছে, লোককে যেতে হয়, তারপর কোথায় চাকরি করে, আদৌ সেখানে চাকরি করে কিনা, হ্যাঁ, which involves appraising income earning prospects of project plan for which loan is sought। ঠিক আছে, এবং যদি ব্যবসা হয় তাহলে ওই যে জন্য লোন চেয়েছে আদৌ সেটার কোনো ভবিষ্যৎ আছে কিনা, এবং অন্যান্য কোন উৎস থেকে সে তহবিল জোগাড় করছে সেগুলো আস্থাভাজন কিনা, অ্যাডিকুয়েসি অফ ফিনান্সিং অ্যারেঞ্জমেন্টস, মানে সে যে শোধ দেবে কমিট করছে সেই শোধ দেওয়ার মতো যথেষ্ট ব্যবস্থা আছে কিনা, ভ্যালু, মার্কেটেবিলিটি অ্যান্ড ক্যাপিটাল সার্টেনিটি অফ দ্য সিকিউরিটি এগেনস্ট দ্য লোন অফার্ড বাই দ্য বড়োয়ার। হ্যাঁ, যে লোনটা দিল, হ্যাঁ, তার ভ্যালু, মার্কেটেবিলিটি, বাজারজাতকরণ এবং মূলধনের নিশ্চয়তা, ওই সিকিউরিটিটা, হ্যাঁ, সেটা আছে কিনা, পার্সোনাল ইন্টিগ্রিটি আর অনেস্টি, সততা আছে কিনা, আর প্রিভিয়াস ক্রেডিট রেকর্ড অফ বড়োয়ার, পূর্ববর্তী তার যে মানে যে ধার নিচ্ছে তার পূর্ববর্তী ইতিহাস কি। Use of loan and security against it have to be supervised during the currency of the loan. The loan accounts maintain regular interest payments and loan installments and repayment of principal at the maturity of the loan collected. In the case of accumulation of overdues or threatened default, special effort has to be made to recover maximum amount of amount due. ঠিক আছে, কি বলছে, বলছে যে কোন কারেন্সিতে লোনটা, লোন অ্যাকাউন্টটা মেনটেন হয় কিনা, রেগুলার ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে কিনা আগে, হ্যাঁ, এবং লোন ইনস্টলমেন্ট আর রিপেমেন্ট অফ প্রিন্সিপাল ম্যাচুরিটি অফ দ্য লোন, হ্যাঁ, ম্যাচুরিটিতে মানে হওয়ার সম্ভাবনা কতটা। এবার ডিফল্টের যদি সম্ভাবনা থাকে তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যাতে রিকভার হয় তার ব্যবস্থা রাখা, তার মানে কোলাটারাল বড় রাখা, হ্যাঁ,
Adequate security in the hands of lender comes in handy as a safeguard. Security বেশি রাখা. Some of these costs are fixed per loan transaction, whatever the size of loan. হ্যাঁ, এবার কিছু ব্যয় হ্যাঁ ফিক্সড লোন ঋণ ইয়ে এবার যাই সাইজ হোক না কেন, দিস গিভস এ হায়ার কস্ট পার রুপি অফ লোন ফর স্মল লোনস দেন ফর লার্জ লোনস। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে স্মল লোনের কস্ট অনেক বেশি, ঠিক আছে, প্রসেসিংয়ে। এবার কিন্তু লার্জার লোনে কিন্তু প্রসেসিং চার্জটা অনেক সহজ পার রুপিতে, কারণ অনেক টাকা, একই প্রসেসিং চার্জ, ঝামেলা একই, খরচ একই, লোক পাঠানো ইয়ে করা। কিন্তু স্মল লোনের থেকে হাই লোনে কি হয়, পার রুপি এটা কমে যায়, হ্যাঁ, পার টাকা। দেন টাইমলি রিকভারি অফ লোনস may be especially acute in case of small borrowers. They may also be inconveniently located from the point of view of institutional lenders like banks. মানে যত টাটা বিড়লা বড় কোম্পানির থেকে ছোট ছোট ঋণদানকারীদের লোকেট করাটা সমস্যা, ঠিক আছে। তাহলে দিস ইনক্রিজ দ্য ফার্দার দ্য কস্ট পার রুপি অফ লোন। ঋণ মানে এই যে ঋণ প্রসেসিংয়ের যে ব্যয়টা পার টাকায়, সেটা আরও বাড়িয়ে দেয় এটা ব্যয়টা ছোট লোনে। Presumably, relatively much higher servicing cost per rupee of loan on small loans is one factor which discourage bank from going into small loans to small borrowers. এই জন্যই কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণকারীদের ছোট ছোট ঋণ দিতে খুব একটা উৎসাহিত হয় না ব্যাংক। হ্যাঁ, এবার কিন্তু সামাজিক প্রয়োজন আছে কিন্তু ছোট বড় ব্যাংকের, কারণ সামাজিকভাবে আমার একটা দেশকে উন্নতি করতে হলে হ্যাঁ ছোট ছোট ঋণ গ্রহণকারীদের কিন্তু সুযোগ পেতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু সরকারের একটা অংশগ্রহণ দরকার আছে, ঠিক আছে, স্মল বড়দের ফেভারে। এবং এটাই আমাদের 1969 সালে ব্যাংক জাতীয়করণ করার মূল উদ্দেশ্য। মানে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি আমাদের ব্যাংকিং ফেজটাকে। ফার্স্ট ফেজ হচ্ছে কনসলিডেশন, মানে ব্যাংকগুলো তৈরি হওয়া ফেজ। 1935-এ হলো হচ্ছে আমাদের আরবিআই, 1949 মনে হয় না 48-এ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, এবং তারপর থেকে ব্যাংকগুলো 49, তারপরে বাণিজ্যিক ব্যাংকগুলো আস্তে 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 ফরমেশন হলো। এবার 1969 হলো ইনোভেটিভ ব্যাংকিং, নতুনত্ব। হ্যাঁ, তার মানে কি, গ্রামে গ্রামে ছড়িয়ে যাও, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাও, অ্যাকাউন্ট সবাইকে খোলাও, ঠিক আছে, মাস ব্যাংকিং এর দিকে এগোলো, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে ঋণ দান করো, ঠিক আছে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং ফিক্স করা হলো। মানে যেসব ক্ষেত্রে আমার পরিকল্পনার দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কৃষি, গ্রামীণ ক্ষেত্র, ক্ষুদ্র কুটির শিল্প, হ্যাঁ, এখানে অন্তত মোট ঋণের 40% দিতে হবে, বাধ্যতামূলক এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে। তাহলে এইগুলো এবং রাষ্ট্রায়ত্ত করে নেওয়া হলো, মানে সরকার কিনে নিল বেসরকারি ব্যাংকে, যাতে সেই ব্যাংকগুলোর মোটিভ খালি মুনাফা সর্বাধিক করা না হয়, যেটা সাধারণত মাইক্রো ইকোনমিক্সে হয়, মুনাফা সর্বাধিকরণ, বরঞ্চ সোশ্যাল ব্যাংকিং, সামাজিক ব্যাংকিং প্রবর্তন, ব্যাংক ফর সোসাইটি, ব্যাংক ফর পিপল, ব্যাংক ফর মাস। এইবার 1991 সালে হলো কি, এই করতে গিয়ে প্রচুর পরিমাণে ডিফল্টার হলো, এবং ব্যাংকগুলোর পরিস্থিতি খারাপ হতে থাকলো, এবং সেই জায়গাটায় আর্থিক পরিস্থিতিও ভারতের একটা সংকট আসে 1991-এর আগে। হ্যাঁ, যে আমাদের 7 দিনের আমদানি করার মতো বিদেশি মুদ্রা ছিল না, যার জন্য আমাদের কি করতে হয়, নরসিংহ গভর্নমেন্ট, মনমোহন সিং যখন অর্থমন্ত্রী, তখন আমাদের যেটা করতে হয়, আমাদেরকে অর্থনৈতিক সংস্কার করতে হয়, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্টেবিলাইজেশন প্রোগ্রাম। আমি আগেরবার ইন্ডিয়ান ইকোনমিক্সে অনেকবারই এটা বুঝিয়েছি। হ্যাঁ, এবার এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট এবং স্টেবিলাইজেশন প্রোগ্রামের পার্টই হচ্ছে ফিসক্যাল পলিসি, যেটা হচ্ছে চেল্লেয়া কমিটি রিপোর্টের উপর দাঁড়িয়ে মূলত। তারপরে আরও আছে কেলকার ইয়ে আছে, পাবলিক ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাক্স পলিসি, হ্যাঁ, মালটা কমিটি, আর হচ্ছে নারিসিমাম কমিটি 1991, 1998। এইটা হচ্ছে তোমাদের এই সিলেবাসে থাকবে আগের টপিকের শেষ দিকে, আমি আর এবারে বলিনি। এইবার ব্যাপারটা হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, শিল্পনীতির পরিবর্তন, মানে বেসরকারিকরণ, বিদেশি পুঁজিকে ডাকা,
বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে এনকারেজ করা এবং এখানকার দেশের পোর্টফোলিওতে, হ্যাঁ, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টে, মানে শেয়ার হোল্ডিংয়ে 50%-এর বেশি অনেক শিল্পেই বিদেশি পুঁজিকে গ্রাহ্যতা দেওয়া, আগে গ্রাহ্য ছিল না, ঠিক আছে। এবং এমআরটিপি অ্যাক্ট তুলে দেওয়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, একচেটিয়া রোধকারী যে বাণিজ্য, হ্যাঁ, আইন, সেটা তুলে দেওয়া হলো 1991 সালে, এবং খোলা বাজার অর্থনীতি থেকে এগোনো হলো। তবে তাও বলবো সেই সময়ও কিন্তু প্ল্যানিং কমিশনটা ছিল, এবং কিছু কিছু পরবর্তীকালে কারেক্টিভ স্টেপস মানুষের, একদম গরিব মানুষের জন্য সেটা কিন্তু হেল্প করেছে। এবং সেই জন্যই কিন্তু এই 91 সালের পর এখন যেটা দেখা যাচ্ছে ইউনাইটেড নেশনের যে একটা স্টাডি, যে এই মনমোহন সিং পিরিয়ডে, মানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার আগে যে ওই অর্থমন্ত্রী মনমোহন সিং, এই পিরিয়ডটাই সব থেকে সারা স্বাধীনতার পরে সব থেকে দারিদ্র্য কমেছে। এবং সেটা কিন্তু খালি মনমোহন সিং নয়, মানে ঈশ্বরজাজ আলুওয়ালিয়া নেতৃত্বে, মানে উনি প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন, যেমন প্রথম দিকে মহল্লাবিশ ছিলেন সেই পোস্টটায়, নেহরু মহল্লাবিশ প্ল্যান। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই মানে ঈশ্বরজাজ আলুওয়ালিয়া এবং অন্যান্য অর্থনীতিবিদ নেতৃত্বে আমরা কিন্তু সাফল্য লাভ করি, দারিদ্র্য কমাতে, এটা ঘটনা। অন্য যা নিয়ে যা সমালোচনা হোক, তবে একটা মডার্ন ইকোনমি এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা প্রুডেন্সিয়াল নর্ম, মানে স্বাস্থ্যবিধি আসে, মানে ব্যাংকগুলোও একটা বাণিজ্য প্রতিষ্ঠান, তাদেরও মুনাফা রাখতে হবে, নাহলে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করতে পারবে না, ঠিক আছে। তাহলে ফিনান্স, এইবার এই জায়গাটাই হচ্ছে থার্ড ফেজ অফ ব্যাংকিং। তাহলে এবার ডিফারেন্স ইন লেন্ডিং প্র্যাকটিসেস এন্ড এক্সট্রা লোন সার্ভিসেস, এবার এই জায়গাটা এবার আসি। ফিনান্স কোম্পানিজ ইন সিটিজ আর ইন পজিশন টু চার্জ হায়ার রেট অফ ইন্টারেস্ট ফ্রম দেয়ার borrowers, even when the latter are eligible to borrow from commercial banks at a much lower rate of interest, ঠিক আছে। বলছে ফিনান্স কোম্পানি যেমন এই যে আইডিএফসি, ক্যাপিটাল ফার্স্ট, হ্যাঁ, বায়ার ফিনান্স, এরা শহরের দিকে ইন্টারেস্ট রেট হাই চার্জ করতে পারে ঋণদানকারীর কাছে, যদিও তারা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের থেকে ঋণ নিতে উপযুক্ত, তারা কিন্তু এলিজেবল, ঠিক আছে, কম রেট অফ ইন্টারেস্টে। অ্যান্ড ইয়েট ফিনান্স কোম্পানিজ আর এক্সপ্যান্ডিং দেয়ার বিজনেস, কেন তাহলে তাদের ব্যবসা বাড়ছে? Why do such borrowers continue to borrow from finance companies then switch over to bank finance? তাহলে কেন এনবিএফসির দিকে যাচ্ছে, আমরা কেন বাজাজ ফিনান্স আইডিএফসি থেকে করছি? কারণ হচ্ছে দুটো কারণ আছে। One is informal lending practices of finance companies as compared to several formalities observed by banks in their loan making. আমি একটা মোবাইল কিনতে গেছি বা কিনতে যাচ্ছি, আমায় ব্যাংকের লোন নিতে হলে কি হবে? ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, 10-12 দিন বাদে সেই অ্যাপ্লিকেশন মঞ্জুর হবে, তারপরে লোন স্যাংশন হবে, তারপরে আমার ইএমআই স্টার্ট হলে তখন আমি কিনতে পারবো। কিন্তু ফিনান্স কোম্পানি কি হচ্ছে, তুমি আমাজনে পর্যন্ত তুমি ইএমআই পেয়ে যাবে, বাজাজের কার্ড থাকলে বা কোনোভাবে, ঠিক আছে, কোনো প্রসেসিং নেই, হ্যাঁ, কোনো, হ্যাঁ, তাহলে এবার ফিনান্স কোম্পানি, ওইটা হচ্ছে ফিনান্স কোম্পানিকে আটকানোর জন্য এবার এই বাণিজ্যিক ব্যাংকগুলো ওইটা ক্রেডিট কার্ডের ফেসিলিটিটা দিয়ে সুবিধা করেছে, ঠিক আছে। কিন্তু তাতেও হেডেক কি, তাতে টাইম টু টাইম তোমায় যদি ক্রেডিট কার্ডে তুমি টাকাটা ফেরত না দাও, তুমি যদি নেট ব্যাংকিংটা ভালো করে না জানো, তাহলে যেটা হবে তোমার কিন্তু ওই ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট কিন্তু অনেক হাই, মহাজনী সুদ আমি বলি, মানে একটা পিরিয়ডের পর ওটা কিন্তু 2% পার মান্থ, হিউজ রেট অফ ইন্টারেস্ট। ভুলে গেলে গেল, হ্যাঁ, বা কোনো বাউন্স করে গেলে, কোনো সময় ধরো সমস্যা আছে, টাকাটা বাউন্স করে গেল, হ্যাঁ, তুমি একটা কিছু ফিক্স করে রেখেছো যে ক্রেডিট কার্ডে এই টাকাটা চলে যাবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবে, মানে ইন্টারেস্টটা বেড়ে যাবে। তাহলে তার থেকে কি বাজাজ ফিনান্সের ব্যাপারটা কিন্তু অনেক সহজ। ইনফর্মাল লেন্ডিং প্র্যাকটিস অফ ফিনান্স কোম্পানিজ কম্পেয়ার্ড টু সেভারাল ফর্মালিটিজ অবজার্ভড বাই ব্যাংকস ইন দেয়ার লোন মেকিং, various kind of disclosures about the state of business, loans outstanding from other sources, network, এইসব জিনিস দিতে হয় ব্যাংককে, যে তোমার তোমার ব্যবসার অবস্থা কি, তোমার অন্য ক্ষেত্র থেকে লোন কতটা, ঋণ কতটা এখনো ফেরত দাওনি, তোমার নেট সম্পদ কি, মানে তুমি যে লোন নিয়েছো আর তোমার নিজের হাতে যে সম্পত্তি আছে, এই সম্পত্তি মাইনাস তোমার লোন, এই নেট ওয়ার্থ কি,
ঠিক আছে, strict adherence to margin requirements and length of the loan period, ঠিক আছে, and banks charge on goods purchase with bank loan maintenance of proper books of accounts, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকস চার্জ অন গুড পারচেজ উইথ ব্যাংক লোন এবং একটা চার্জও নেয় তার, এবং প্রপার বুক অফ অ্যাকাউন্টস রক্ষার জন্য একটা নেয়। Some borrowers prefer to avoid all these formalities and restrictions even at the cost of paying a higher rate of interest, ঠিক আছে। এইসব ফর্মালিটি এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই কিন্তু ওই বাজাজ ফিনান্স আইডিএফসি থেকেই কেনে। তাহলে এবার তারা কিন্তু ফুলার এবং মোর লিবারেল, উদার, হ্যাঁ, ভাবে তারা তোমার অর্থটাকে দিচ্ছে। ইট ইজ এ মোর এক্সপেডিশিয়াস অ্যান্ড অ্যাসিওর, ঠিক আছে, এটা কিন্তু অনেক নিশ্চিত এবং খুব সহজ। রোলিং ওভার ফ্রম ওয়ান টার্ম টু আদার ডেট ইজ অলসো ইজিয়ার, একটা ঋণ থেকে আর একটা ঋণে সরে যাওয়াটাও খুব সহজ। Some finance company also provide additional trade service of various kinds to their customers. For example, they may have links with manufacturer or dealers of certain products. যেমন আমাজনে তুমি অমুক মানে ইয়েতে বাজাজ ফিনান্সে করলে এত ডিসকাউন্ট পাবে, এরকম চুক্তি থাকে, বা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে এই ডিসকাউন্টটা পাবে, অন্য ক্ষেত্রে পাবে না, ঠিক আছে। তাহলে এরকম ধরনের লিঙ্ক থাকে, and may offer to arrange delivery of goods from the manufacturer or dealer, or arrange for insurance and other services to customer at a smaller charge, and also offer necessary finance, ঠিক আছে। তাহলে বিভিন্ন বিশেষ পরিষেবা এবং সুযোগ সুবিধা থাকে ফিনান্স কোম্পানি, যার জন্য আমরা এটা পছন্দ করি। আর ডিফারেন্স ইন মনোপলি অর এক্সপ্লয়টেটিভ গেমস, ঠিক আছে। এবার প্রাইভেট মানি লেন্ডার যারা মানে এমনি বেসরকারি যে ঋণ দানকারী এবং এই ইন্ডিজিনিয়াস ব্যাংকার্স মানে মানে গজিয়ে ওঠা যে যারা ব্যাংকিং হ্যাবিট মানে টুকটাক ধার ধার মানে সুদের কারবার করে আর কি, ফিনান্স কোম্পানি ক্যারি অ্যান এলিমেন্ট অফ মনোপলি অর এক্সপ্লয়টেটিভ গেম, তারা কিন্তু শোষণ করে। হ্যাঁ, ইউজুয়ালি দিস রেটস আর মাচ হায়ার than the rates charged on loans and advances by banks or the rates of interest prevailing in organized bond market. The excess of formal over latter cannot all easily be explained in terms of the factors discussed above, namely default risk, lower liquidity, and term to maturity, and lenders' cost of servicing the loan. ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার হয়ে গেল। হ্যাঁ, মানে কি কি কারণে সুদের হারের ডিফারেন্স হতে পারে।